আমার দেওর অঙ্কিত আমার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলল, রূপসী, এই চিঠি এতদিন আমার হৃদয়ে লুকিয়েছিল, আজ তোমাকে দিলাম। আমি কাপা হাতে চিঠি খুললাম। দুবাইজের মরুভূমির মাঝে তারাখচিত আকাশের নিচে আমরা একটি ডেজার্ট ক্যাম্পে। দূরে ক্যামেলের সারি, আরবি সঙ্গীতের সুর ভেসে আসছে। বটসব পারিবারিক অনুষ্ঠানে এসেছি আমরা সবাই একসাথে। আমার স্বামী অনির্বাণ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ, দুবাইজে পোস্টেড হয়েছি আমরা মাস 3 আগে। এখানে থাকার সময় ঠিক হয়েছে অনির্বাণের ছোট ভাই অঙ্কিত আসবে, সে দিল্লিতে একটি ডিজাইন স্টুডিওতে কাজ করে। পরিবার আর বন্ধুদের নিয়ে এই ডেজার্ট সাফারির আয়োজন করা হয়েছে। সকলে মিলে আমরা নাচগান করছি, খাবার খাচ্ছি। হঠাৎ করেই অঙ্কিত আমাকে একপাশে ডেকে নিয়ে চিঠিটি দিল। আমি চিঠিটি খুললাম। পড়তে পড়তে আমার চোখ ছলছল করে উঠল। অঙ্কিত লিখেছে সে আমাকে ভালোবাসে, আমার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু অনির্বাণকে আমি বেছে নিয়েছিলাম। সে তার এই পাপের কথা স্বীকার করতে চায়, কারণ এই অপূর্ণ ভালোবাসা তাকে ভেতর থেকে খাচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি হতবাক। অঙ্কিতের মুখে আমি দেখছি এক গভীর আকুতি। আমার উত্তরের অপেক্ষায় সে ছটফট করছে। আমি জানি না এমন অস্বাভাবিক পরিস্থিতিতে কি বলা উচিত। আমার হাত কাঁপছিল, চিঠিটা ধরে রাখা কঠিন হচ্ছিল। অঙ্কিতের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। তার চোখে যে আবেগ দেখেছি তা আমাকে ভীষণভাবে অস্বস্তি করে তুলেছে। আমি কি এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে পালিয়ে যাব? নাকি অঙ্কিতকে মুখের উপরে বলে দেব যে এটা অবাস্তব চিন্তা? হঠাৎ আমার মনে হলো চিঠিটা আরেকবার ভালো করে পড়া দরকার। চিঠিটা আবার খুলে দেখি শেষ লাইনে লেখা, খুয়েটা ছাড়াও আমি কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। কারণ অন্য কাউকে বলতে পারছি না। আমি অঙ্কিতের দিকে একবার তাকালাম। এই চিঠিতে আরও কিছু আছে, তাই না? অঙ্কিত ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। এটা দুটো অংশে ভরা। প্রথমটা একটা কুইক নোট, কিন্তু আসলে পড়াটা দ্বিতীয় অংশের জন্য জরুরি। আমি আবার চিঠিটি পড়তে লাগলাম আর তখনই বুঝলাম যে প্রথম অংশটা আসলে কোনো চিঠি নয়, একটা নাটকীয় ভূমিকা। লিখার ধরন এমনভাবে করা যেন এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট। আর দ্বিতীয় পাতা ছিল অঙ্কিতের আসল বার্তা, যা আমাকে এক গভীর রহস্যের মধ্যে টেনে নিল। রূপসী, আমি তোমার এবং অনির্বাণের সুরক্ষার জন্য চিন্তিত। গত কয়েক সপ্তাহ ধরে আমি দিল্লি থেকে কিছু অদ্ভুত ইমেল পাচ্ছি। কেউ অনির্বাণের কোম্পানির ব্যাপারে গোপন তথ্য চাইছে, বিশেষত যে প্রজেক্টে সে কাজ করছে। প্রথমে মনে করেছিলাম স্প্যাম, কিন্তু আমার কাছে কেন আসছে? তারপর বুঝলাম ওরা জানে আমরা ভাই। গতকাল একটা ফোন এলো, ওরা হুমকি দিয়েছে। আমি পুলিশে যাইনি কারণ জানি না তোমরা কি বিপদে পড়বে। আমি তোমাদের এখানে এসে সাবধান করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে সন্দেহ করা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি ভয় পাচ্ছি, রূপসী। আমার মনে হয় দুবাই যে এসে ভুল করেছি। অঙ্কিতের চোখে আমি এবার ভয় দেখলাম, সেই ভাবাবেগ নয় যা আমি প্রথমে ভেবেছিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করল। কোম্পানির প্রজেক্ট? আমি জিজ্ঞাসা করলাম। কোন প্রজেক্ট? মক্স 290, অঙ্কিত ফিসফিস করে বলল। এটা কি তোমার কাছে পরিচিত শোনাচ্ছে? আমি মাথা নাড়লাম। অনির্বাণ তার কাজের ব্যাপারে আমার সাথে খুব কম কথা বলে, বিশেষ প্রজেক্টের বিবরণ নিয়ে। আমি জানতাম যে সে একটি বড় ডেটা সিকিউরিটি টিমে কাজ করে, কিন্তু কখনো কোনো কোড নাম শুনিনি। এই তথ্য অনির্বাণকে জানাতে হবে, আমি বললাম। অঙ্কিত আমার হাত ধরে ফেলল। না, এখনই নয়। দেখো, আমি এখানে এসেছি কারণ আমি নিজেও জড়িয়ে পড়েছি। ওরা আমার স্টুডিওতে হ্যাক করেছে এবং আমার কাজের নমুনা দেখেছে। আমাকে হুমকি দিয়েছে, যদি আমি অনির্বাণের ফাইলগুলো না দেই, ওরা আমার ক্লায়েন্টদের সাথে আমার সম্পর্ক নষ্ট করে দেবে। ওরা আমার নামে আপত্তিজনক ছবি ছড়িয়ে দেবে। তুমি তাদের কিছু দাওনি, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। না, এখনো নয়, অঙ্কিত বলল। কিন্তু ওরা আমাকে আরও কিছু জানায়, যেটা আমাকে অস্থির করে তুলেছে। রূপসী, তোমার পাসপোর্ট কাছে আছে? অদ্ভুত প্রশ্ন, আমি ভাবলাম। আমি মাথা নাড়লাম। হোটেলের সেফে রেখেছি। অঙ্কিত একটু নিচু স্বরে বলল, ওরা বলেছে তুমি আসলে তুমি নও। তোমার আসল নাম রূপসী নয়, আর তুমি এক্স গভর্নমেন্ট এজেন্ট।
অনির্বাণকে বিয়ে করেছ তার কাজের কাছে থাকার জন্য? আমার ভ্রু কুঁচকে গেল। পাগল নাকি? সেটা কিভাবে সম্ভব? আমি আমার পুরো জীবন কলকাতায় বেড়ে উঠেছি। তুমি তো জানো তোমার পরিবার আমার পরিবারকে বহু বছর ধরে চেনে। এটাই তো আমাকে বিভ্রান্ত করছে, অঙ্কিত জবাব দিল। কিন্তু ওরা কিছু বলেছে যা আমাকে ভাবিয়ে তুলেছে। ওরা বলেছে যে তোমার ডান হাতের কবজির নিচে একটি ক্ষত আছে, একটি অজ্ঞাত অপারেশনের দাগ। আমার হাত অবচেতনভাবে আমার ডান কবজির দিকে চলে গেল। সেখানে আসলেই একটি ছোট্ট দাগ ছিল, যদিও আমি সবসময় বলতাম এটা বাচ্চা বয়সে পড়ে যাওয়ার ফলে হয়েছে। আমি অঙ্কিতের দিকে অবাক হয়ে তাকালাম। ওরা কিভাবে জানল? আমি জিজ্ঞাসা করলাম, আমার গলা শুকিয়ে যাচ্ছিল। এটাই তো আমাকে ভয় দেখাচ্ছে, অঙ্কিত বলল। ওরা আরও জানিয়েছে যে তুমি সাঁতার কাটতে পারো না, তোমার ডান কানে কম শোনো, এবং তোমার ছোটবেলার কোনো ছবি নেই, সাতের নিচে কোনো বয়সের। সবগুলোই ঠিক ছিল। আমার মাথা ঘুরতে শুরু করল। অঙ্কিত আমার হাতটা ধরে ফেলল, আমাকে সামলে নিতে সাহায্য করল। এখন কি করা উচিত? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল। অঙ্কিত ধীরে ধীরে বলল, আমি ভেবে দেখেছি। আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করেছি, যে সাইবার সিকিউরিটিতে কাজ করে। সে আমাদের সাহায্য করতে চায়, কিন্তু আমাদের তার কাছে যেতে হবে। সমস্যা হল, আমাদেরকে আজ রাতেই রওনা দিতে হবে। আমাদের কেউ জানাতে পারবে না, এমনকি অনির্বাণও নয়। ঠিক আছে, আমি বললাম। তোমার প্ল্যান শুনব। তারপর আমি সিদ্ধান্ত নেব। কিন্তু প্রমিস করো, তুমি আমার সিদ্ধান্ত মেনে নেবে। অঙ্কিত মাথা নেড়ে এগিয়ে গেল। আমি দূর থেকে দেখলাম অনির্বাণ আর সেই লোকটি কথা বলছে, তাদের মুখের ভাব গম্ভীর। তারপর হঠাৎ করে অনির্বাণ আমার দিকে তাকাল, তার চোখে উদ্বেগ। সে হাত ইশারায় আমাকে কাছে ডাকল। আমার পা কাঁপছিল, কিন্তু আমি এগিয়ে গেলাম। এসইউভি থেকে আরও দুজন নেমে এলো, তাদের পরনে ছিল ব্যবসায়িক পোশাক, কিন্তু তাদের দেহভঙ্গি আমাকে বলে দিল এরা সাধারণ ব্যবসায়ী নয়। রূপসী, অনির্বাণ বলল, তার গলা ভারী, এরা সরকারি লোক। তোমার সাথে কথা বলতে চায়। আমি অঙ্কিতের দিকে তাকালাম, তার চোখে ভয়। সত্যিই কি সে ঠিক বলেছিল? আপনি রূপসী ঘোষ? একজন পুরুষ জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। আমরা আপনার সাথে একটু একান্তে কথা বলতে চাই, সে বলল। দুবাই সরকারের পক্ষ থেকে এসেছি। অনির্বাণ আমার হাত ধরল। আমিও যাব। লোকটি আবার বলল, দুঃখিত, কিন্তু এটা শুধু আপনার স্ত্রীর জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মুখ শুকিয়ে গেল। এখন সকলের নজর আমার দিকে। আমি কি এদের সাথে যাব? অঙ্কিত যা বলেছিল তা কি সত্যি? কিন্তু যদি সরকারি লোক হয়, তাহলে তো নিরাপদ হওয়ার কথা, তাই না? আমি অনির্বাণের দিকে তাকালাম। আমি ঠিক আছি বললাম, যদিও আমার ভেতরে ভয় কাঁপছিল। তুমি এখানে থাকো, আমি শীঘ্রই ফিরে আসব। দ্বিতীয় লোকটি এসইউভির দরজা খুলে ধরল। আমি গাড়িতে উঠলাম, আমার হৃদয় ধক ধক করছিল। দরজা বন্ধ হওয়ার আগে আমি দেখলাম অনির্বাণ অঙ্কিতের সাথে কিছু বলছিল, তারা উভয়েই অস্থির দেখাচ্ছিল। গাড়ি চলতে শুরু করল। আমার সামনে বসা লোকটি একটি আইডি কার্ড বের করল। আমি সাদিক আল মাহমুদ, দুবাই ইন্টেলিজেন্স এজেন্সি, সে বলল। আমরা জানি আপনি কে। আমার শ্বাস আটকে গেল। আমি কে? সে একটু হাসল। আপনি রূপসী ঘোষ, অনির্বাণ ঘোষের স্ত্রী। কিন্তু আমরা জানি আপনি কিছু তথ্য লুকাচ্ছেন। আমার মাথা ঘুরছিল। অঙ্কিত সত্যি বলেছিল? আমি কি সত্যিই কোনো এজেন্ট? আমি বুঝতে পারছি না, আমি বললাম, আমার কণ্ঠ কাঁপছিল। গাড়ি মরুভূমির মধ্য দিয়ে ছুটছিল, আমাদের ক্যাম্প দূরের আলো হয়ে যাচ্ছিল। সাদিক একটি ফাইল বের করল। আপনি জানেন কি অনির্বাণ ঘোষ কি কাজ করে? সে জিজ্ঞাসা করল। সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করে, আমি উত্তর দিলাম। এবং আপনি জানেন সে কোনো প্রজেক্টে কাজ করছে? সে আবার জিজ্ঞাসা করল। আমি মাথা নাড়লাম। সে তার কাজের ব্যাপারে আমার সাথে বেশি আলোচনা করে না। সাদিক ফাইল থেকে একটি ফটো বের করল। এই লোকটিকে চিনেন? আমি ছবির দিকে তাকালাম। একজন মধ্যবয়সী পুরুষ, যাকে আমি কখনো দেখিনি। না, আমি বললাম। এর নাম প্রভাত বসু। ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তা। এবং আমাদের বিশ্বাস সে আপনার হ্যান্ডলার। আমার মুখ থেকে একটা হাসি বেরিয়ে এলো, যা ভয়ের মিশ্রণে অদ্ভুত শোনাচ্ছিল। আপনি কি পাগল?
আমি একজন সাধারণ হাউসওয়াইফ। আমি একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিলাম কলকাতায়, বিয়ের পর চাকরি ছেড়ে দিয়েছি গু। সাদিক আমার দিকে গভীরভাবে তাকাল। আমরা জানি আপনার ডান হাতের কবজির নিচে একটি ক্ষত আছে। আমরা জানি আপনি সাঁতার কাটতে পারেন না, আপনার ডান কানে কম শুনতে পান। আমরা জানি আপনার ছোটবেলার কোনো ছবি নেই, সাথে নিচে কোনো বয়সের ঠিক অঙ্কিতের কথাগুলোই। আমার গলা শুকিয়ে গেল। এসব সব আমার ব্যক্তিগত তথ্য, কিন্তু এর মানে এই নয় যে আমি কোনো গোয়েন্দা। আর এও সত্য যে MS-290 প্রজেক্ট শুরু হওয়ার ৩ মাস আগেই আপনি অনির্বাণ ঘোষের সাথে বিয়ে করেছেন, এবং সেই প্রজেক্ট হচ্ছে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য একটি গোপন প্রোটোকল গু। আমি হতবাক হয়ে গেলাম। আমি জানি না MS-290 কি। আমি কেন এসব শুনছি? সাদিক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। আপনি সত্যিই জানেন না, তাই না? গাড়ি শহরের প্রান্তে একটি বিল্ডিংয়ের সামনে থামল। আমাকে নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হল। আমি দেখলাম এটা একটি অফিস বিল্ডিং, কিন্তু মধ্যরাতে সম্পূর্ণ খালি। একটি কনফারেন্স রুমে আমাকে বসানো হল। সাদিক এবং আরও দুজন আমার সামনে বসল। রূপসী, সাদিক বলল, আমরা আপনাকে সাহায্য করতে চাই। আমরা বিশ্বাস করি আপনাকে ব্যবহার করা হচ্ছে, হয়তো আপনার অজান্তেই। আমাকে কে ব্যবহার করছে? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠ কঠিন। এটাই আমরা জানতে চাই, সে বলল। আমাদের বিশ্বাস হচ্ছে আপনাকে স্লিপার এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আপনার স্মৃতি মুছে ফেলা হয়েছে গি। এটা অবাস্তব, আমি বললাম। আমি আমার পুরো জীবন মনে করতে পারি। আপনি নিশ্চিত? সাদিক একটি ল্যাপটপ বের করল এবং একটি ভিডিও চালাল। আমি দেখলাম সেটা কলকাতার একটি স্কুলের ছবি, যেখানে আমি পড়েছি বলে দাবি করি। এই স্কুলে কোনো ক্লাসরুমে আপনি বসতেন? ৩য় তলা, প্রথম ক্লাসরুম, উত্তর দিকে, আমি নিঃশ্বাস ফেলে বললাম। সাদিক ল্যাপটপ ঘুরিয়ে দেখাল। ভিডিওতে স্কুলের ভেতরের ছবি দেখা যাচ্ছিল। ৩য় তলায় কোনো ক্লাসরুম নেই। কখনোই ছিল না গি। আমার হৃৎপিণ্ড ধক করে উঠল। এটা অসম্ভব, আমি বললাম। আমি সেখানে পড়েছি। আমার বন্ধুরা ছিল, শিক্ষকরা ছিল। নামগুলো বলুন, সাদিক চ্যালেঞ্জ করল। আমি মুখ খুললাম, কিন্তু নামগুলো আসছিল না। আমি কেন মনে করতে পারছি না? আমার মাথা ঘুরছিল। এটা হতে পারে না, আমি বললাম, আমার কণ্ঠে আতঙ্ক ছিল। আপনি আপনার পিতামাতার বিয়ের তারিখ বলতে পারবেন? সাদিক জিজ্ঞাসা করল। আমি চিন্তা করলাম, কিন্তু তারিখটা আমার মনে আসছিল না। এটা তো অনেক পুরনো ব্যাপার, আমি বললাম। আপনার বাবার নাম কি? সুবোধ ঘোষ, আমি দ্রুত উত্তর দিলাম। ঘোষ? আপনার বিয়ের আগে আপনার নাম ছিল রূপসী দাস। আপনি কিভাবে এই ভুল করলেন? আমার মাথায় একটা তীব্র ব্যথা হল। আমি জানি না গু। সাদিক আরেকটি ফটো দেখাল। একটি ছোট্ট বাচ্চা মেয়ে, আমার মতো দেখতে, কিন্তু আমি এই ছবি কখনো দেখিনি। কি বলছো তুমি? আমার কণ্ঠ উঁচুতে উঠল। আমি অনির্বাণকে ছেড়ে চলে যাব? তুমি কি পাগল হয়ে গেছ? অঙ্কিত হাত উঁচু করল। আমি জানি এটা ক্রেজি শোনাচ্ছে, কিন্তু শোনো ঘ। সে আবার ফিসফিস করে বলতে লাগল, আমি বিশ্বাস করি অনির্বাণও বিপদে পড়তে পারে। আমাদের যেতে হবে, আমরা কিভাবে সাহায্য করতে পারি তা বের করতে হবে, তারপর ফিরে আসা। আমি প্রমিস করছি, আমরা দুদিনের মধ্যেই ফিরে আসব। একটা অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলল। একদিকে এই পরিস্থিতি এত অবাস্তব যে আমি অঙ্কিতকে অবিশ্বাস করতে চাইছিলাম। অন্যদিকে সে আমার সম্পর্কে এমন কিছু জিনিস জানল যেগুলো সে জানার কথা নয়। দেখো, অঙ্কিত তার ফোন বের করল। আমার ফ্রেন্ড বলেছে সে আমাদের জন্য একটি প্রাইভেট প্লেন অ্যারেঞ্জ করেছে, এটা আমাদের আল আইনে নিয়ে যাবে, সেখান থেকে আবুধাবি। আমরা সেখানে তার সাথে দেখা করব। আমি জানতাম না কি বলবো বা করব। আমি অনির্বাণকে ফেলে যেতে পারব না। কিন্তু যদি এই লোকেরা সত্যিই বিপজ্জনক হয়? যদি অনির্বাণ সত্যিই বিপদে থাকে? আমাকে ভাবতে দাও, আমি বললাম। আমাদের অনির্বাণকে বলা উচিত। যদি সে বিপদে থাকে, তাকে সাবধান করা দরকার। এটাই সমস্যা, অঙ্কিত বলল। আমরা জানি না অনির্বাণ জড়িত আছে কিনা। এমনকি যদি সে না থাকে, তাকে বললে ওরা বুঝতে পারবে যে আমরা জানি। তাহলে আমাদের সাহায্য করার সুযোগ চলে যাবে গু। আমি আমার ঠোঁট কামড়ালাম। অঙ্কিতের যুক্তিতে একটা লজিক ছিল, কিন্তু অনির্বাণকে না জানিয়ে চলে যাওয়া। আমি করতে পারব না। 5 মিনিট, অঙ্কিত বলল।
আমাকে 5 মিনিট দাও, আমি তোমাকে আমার প্ল্যান বিস্তারিত বলবো। তারপর তুমি সিদ্ধান্ত নাও। অঙ্কিত যা বলেছিল তা মাথায় রেখে আমি ক্যাম্পের অন্য দিকে তাকালাম। অনির্বাণ একটা গ্রুপের সাথে হাসছে, মজা করছে। আমার বুক টেনে ধরল। আমি তাকে এত ভালোবাসি। তাকে বিপদে ফেলতে পারি না। এটা আপনি 1990 সালে মুম্বাই যে, সে বলল। আপনার আসল নাম অঞ্জলি শর্মা। আপনি একটি সরকারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছিলেন, যেটা স্লিপার এজেন্ট তৈরি করে কি? আমি মাথা নাড়লাম। না না, এটা অসম্ভব। সাদিক এবার আরেকটি ডকুমেন্ট বের করল। এটা আপনার ডিনা প্রোফাইল। এটি আমরা আপনার হোটেল রুমের একটি চুল থেকে সংগ্রহ করেছি। এটি একটি ডেটাবেসে ম্যাচ করে অঞ্জলি শর্মা নামে, যিনি 1998 সালে নিখোঁজ হয়েছিলেন। আমার চোখে পানি এসে গেল। কেন আমাকে এসব বলছেন? আমি জানি আমি কে। আমরা চাই আপনি নিজেকে উদ্ধার করুন, সাদিক ধীরে ধীরে বলল। যারা আপনাকে ব্যবহার করছে তারা আপনাকে এবং আপনার স্বামীকে ক্ষতি করবে। আমরা সাহায্য করতে চাই। আমি দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেললাম। এটা সম্ভব নয়, আমি নিজেকে বললাম। আমি জানি আমি কে। কিন্তু কেন আমি আমার পিতামাতার বিয়ের তারিখ মনে করতে পারছি না? কেন আমি আমার স্কুলের বন্ধুদের নাম মনে করতে পারছি না? সাদিক আমার কাঁধে হাত রাখল। আমরা চাই না আপনি ভয় পান। আমরা চাই আপনি সত্য জানুন। আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অনির্বাণ ঘোষের কাছে ঘনিষ্ঠ হতে, তাকে বিয়ে করতে, এবং যখন সে MS 290 প্রজেক্টে নিযোগ পাবে তখন তার কাছ থেকে তথ্য সংগ্রহ করতে। আমি মাথা তুললাম। কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি। এটা সত্যি। আমরা জানি, সাদিক বলল। আপনার মস্তিষ্ক পুনরায় প্রোগ্রাম করা হয়েছে। আপনার যা অনুভূতি তা সত্যি। আমার মাথার ভেতরে একটা আওয়াজ বাজতে লাগল, একটা মেয়ের কণ্ঠ। অপারেশন ইনসাইট ফেজ 3 কি? আমি এই কথাগুলো আগে কখনো শুনিনি, কিন্তু এগুলো ভীষণ পরিচিত লাগছিল। আমার মাথা ঘুরছিল, আমার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিল। আপনি ঠিক আছেন? সাদিক জিজ্ঞাসা করল। আপনি এই শব্দগুলো শুনতে পান? অপারেশন ইনসাইট ফেজ 3? সাদিকের চোখ চওড়া হয়ে গেল। কি বললেন? আমি আবার বললাম। সে দ্রুত একটি নোট নিল। এটা একটি ট্রিগার ফ্রেজ। আপনার মধ্যে কিছু ফিরে আসছে। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। অদ্ভুতভাবে আমি শান্ত বোধ করছিলাম, যেন একটা কুয়াশা কেটে যাচ্ছে। আমার সামনে যে ফাইল ছিল আমি সেটা খুললাম। সেখানে আরও তথ্য ছিল, আমার প্রশিক্ষণের বিবরণ, অপারেশনের নাম, এবং যে এজেন্সির জন্য আমি কাজ করি বলে দাবি করা হচ্ছে তার নাম। আপনারা চান আমি কি করি? আমি জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠ এখন ভিন্ন শোনাচ্ছিল, দৃঢ়, আত্মবিশ্বাসী। আমরা চাই আপনি আমাদের সাহায্য করুন, সাদিক বলল। আমাদের জানতে হবে MS 290 কি এবং কোন দেশের পেছনে আছে কি। আমি মাথা নাড়লাম। আমি জানি না। আমি সত্যিই জানি না এবং এটা সত্যি ছিল। আমি অনির্বাণের প্রজেক্ট সম্পর্কে কিছুই জানি না। আমরা বিশ্বাস করি আপনি জানেন না, সাদিক বলল। কিন্তু আপনি জানেন কিভাবে এটা জানতে হবে। আপনি প্রশিক্ষিত। আমি তাকে দেখলাম। কি অদ্ভুত, আমি ভাবলাম, কিভাবে আমার শরীর এখন আরাম বোধ করছে, কিভাবে আমার মন পরিষ্কার লাগছে। কিন্তু এখনও অনির্বাণের কথা ভাবলে আমার বুক ভার হয়ে যায়। আমি কি সত্যিই তাকে ভালোবাসি, নাকি এটাও আমার প্রশিক্ষণের অংশ? অনির্বাণকে কি হবে? আমি জিজ্ঞাসা করলাম। সে অপরাধী নয়, সাদিক বলল। সে জানে না আপনি কে। যদি আপনি আমাদের সাহায্য করেন, আমরা নিশ্চিত করব যে সে নিরাপদে থাকে। আমি তার কথা বিশ্বাস করলাম। আমি কি করতে পারি? এখানে থাকুন, সাদিক বলল। আমরা একজন বিশেষজ্ঞকে আনছি, যিনি আপনার প্রোগ্রামিং নিয়ে কাজ করেন। আমরা আপনার আসল স্মৃতি ফিরিয়ে আনতে চাই। সাদিক ঘর ছেড়ে চলে গেল। আমি একা বসে রইলাম, আমার মন চিন্তায় ভরা। আমি কে? আমি কতটা জানি? আমার জীবন কি সম্পূর্ণ একটা মিথ্যা? অনির্বাণকে আমি সত্যিই ভালোবাসি, নাকি এটা আমার মাথায় ঢোকানো হয়েছে? দরজা খুলল, একজন মহিলা ঘরে ঢুকল, তার হাতে একটি ল্যাপটপ। আমি না, সে বলল। আমি আপনাকে সাহায্য করব। তিনি ল্যাপটপটি খুললেন এবং একটি প্রোগ্রাম চালু করলেন। আমি আপনাকে কিছু ছবি দেখাবো, তিনি বললেন। আপনি যা দেখেন বা অনুভব করেন তা বলুন। ল্যাপটপের পর্দা ছবি আসতে শুরু করল, ভারতের বিভিন্ন শহর, বিল্ডিং, মানুষ।
আমি কিছুই চিনতে পারছিলাম না যতক্ষণ না একটি ছবি এলো, একটি অফিস বিল্ডিং, মুম্বাই যে। আমি এখানে ছিলাম, আমি বললাম, আমার নিজের কণ্ঠ শুনে অবাক হলাম। এই বিল্ডিংয়ের নবম তলায় একটি বিশেষ কক্ষে আমাদের প্রশিক্ষণ দেওয়া হতো। আমিনা মাথা নাড়ল। আপনার স্মৃতি ফিরে আসছে? আরও কিছু মনে পড়ছে? আমি বারবার মাথা নাড়লাম। এখন আর কিছু নয়। আরও ছবি আসতে লাগল। আমি কিছু চিনতে পারছিলাম, কিছু পারছিলাম না। হঠাৎ আরেকটি ছবি এলো, আমার অনির্বাণ, কিন্তু কয়েক বছর আগের ছবি, আমাদের দেখা হওয়ার আগের। এই লোকটিকে চেনেন? আমিনা জিজ্ঞাসা করল। আমি নাড়লাম। হ্যাঁ, এটা আমার স্বামী, অনির্বাণ। আপনি কোথায় তার সাথে দেখা করেছিলেন? আমি ভাবলাম। আমার মনে আছে, কলকাতার একটি কফি শপে আমাদের এক বন্ধুর মাধ্যমে দেখা। কিন্তু এখন একটি ভিন্ন স্মৃতি ফিরে আসছিল। একটি ব্রিফিং রুম, কেউ একজন আমাকে অনির্বাণের ছবি দেখাচ্ছে, আমাকে বলা হচ্ছে কিভাবে তার সাথে দেখা করতে হবে, কিভাবে তাকে আকর্ষণ করতে হবে। আমি জানি না, আমি বললাম। আমার দুটো ভিন্ন স্মৃতি আছে। আমিনা মাথা নাড়ল। এটা স্বাভাবিক। আপনার আসল স্মৃতির সাথে আপনার প্ল্যান্টেড স্মৃতি মিশে যাচ্ছে। আমি এমনভাবে কাঁদছিলাম যে আমি বুঝতেই পারিনি যে কখন শুরু করেছি। আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার মনে পড়ল আমার বিয়ের দিন, অনির্বাণের মুখে হাসি, কিন্তু একই সাথে মনে পড়ল কিভাবে আমাকে শেখানো হয়েছিল অনির্বাণের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তাকে খুশি করতে হবে। অভিভূত বোধ করছিলাম। থামান, আমি বললাম। এখন আর না। আথা নাড়ল। যেন একটা চাপা উত্তেজনায় সে বলল, আজ রাতে একটায় আমাদের নেওয়ার জন্য একটা গাড়ি আসবে। ডেজার্ট ক্যাম্প থেকে আমরা আল আইন বিমানবন্দরে যাব, সেখান থেকে আবুধাবি। আমি সবকিছু ম্যানেজ করেছি। আমি কান্নায় ভেঙে পর্ব করছিলাম। কিন্তু অনির্বাণ বুঝতে পারবে যে আমরা নেই। তাকে জানাবো যে আমাদের একটা জরুরি মিটিং আছে, অঙ্কিত বলল। সে জানবে যে তুমি আমার সাথে আছো, নিরাপদে আছো। এবং যদি এই লোকেরা আমাদের পিছু নেয়? আমি প্রশ্ন করলাম। আমার বন্ধু বলেছে আমাদের ফোন এখানেই ফেলে যেতে হবে, যাতে ট্র্যাক না করতে পারে। আমার মাথা ঘুরছিল। এটা কোনো সিনেমার প্লট লাইন মনে হচ্ছিল, বাস্তব জীবন নয়। কিন্তু অঙ্কিতের মুখে আমি যে ভয় দেখছিলাম সেটা ছলনা হতে পারবে না। আমাকে আরও বলো, আমি বললাম। তোমার ফ্রেন্ড কে? কিভাবে সে আমাদের সাহায্য করবে? আমরা কোথায় যাচ্ছি? তার নাম আদিত্য। আমরা কলেজে একসাথে পড়েছি। সে এখন একটি সাইবার সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, বেশিরভাগ সরকারি চুক্তি নিয়ে। আমি তাকে কল করেছিলাম কারণ আমি জানতাম সে ডেটা হ্যাকিং, কর্পোরেট স্পাইং এসব ব্যাপারে অভিজ্ঞ। আমি অনির্বাণের দিকে আবার তাকালাম। সে এখন একজন সিনিয়র এক্সিকিউটিভের সাথে কথা বলছিল। আমার হৃদয় ভেঙে যাচ্ছিল। আমি কি করব? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি জিজ্ঞাসা করলাম। যদি আমি আসলেই কোনো সিক্রেট এজেন্ট হই, কেন আমি নিজেই জানি না? অঙ্কিত একটু দ্বিধায় পড়ে গেল। আদিত্য বলেছে এমন প্রোগ্রাম আছে যেখানে এজেন্টদের মেমোরি ওয়াইপ করা হয়, তাদের নতুন আইডেন্টিটি দেওয়া হয়। আমি অঙ্কিতের দিকে অবিশ্বাসী দৃষ্টিতে তাকালাম। আচ্ছা, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি এসব বিশ্বাস করো? আমি জানি না কি বিশ্বাস করব, অঙ্কিত বলল। আমি শুধু জানি ওরা তোমার সম্পর্কে এমন জিনিস জানে যা ওদের জানা উচিত নয়। হঠাৎ আমাদের পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। এখানে কি হচ্ছে? আমরা দুজনেই চমকে উঠলাম। অনির্বাণ ছিল, তার চেহারা গম্ভীর। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে কতটুকু শুনেছে? কিছুই না, অঙ্কিত দ্রুত বলল। রূপসীকে কেবল একটা ফটো দেখাচ্ছিলাম, যেটা আমি তুলেছিলাম সকালে। অনির্বাণ আমার দিকে তাকালো, তার চোখে সন্দেহ। তোমাকে অস্থির দেখাচ্ছে। সব ঠিক আছে তো? আমি জানতাম না কি বলবো। অঙ্কিতের গল্প যদি সত্যি হয় তাহলে অনির্বাণকে বলা উচিত নয়। কিন্তু যদি মিথ্যা হয় তাহলে আমি আমার স্বামীকে গোপন করে অন্যায় করছি। সেই মুহূর্তে যখন আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, একটা শব্দ কানে এলো। ক্যাম্পের কিছু দূরে মরুভূমিতে একটা গাড়ির আলো দেখা যাচ্ছিল, এটা আমাদের দিকে আসছিল। অঙ্কিত দ্রুত চিঠিটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। অনির্বাণ দূরে তাকাল। ওটা কার গাড়ি? আমাদের তো আর কেউ আসার কথা ছিল না। আমার পেটে বিঁধল। অঙ্কিতের গল্প কি সত্যি হতে পারে?
ওরা কি সত্যিই এসে গেল? অনির্বাণ দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল, বাকি অতিথিরাও কৌতূহলী হয়ে তাকাচ্ছিল। অঙ্কিত আমার কানে ফিসফিসিয়ে বলল, আমি জানি না ওরা কারা, কিন্তু আমার ভাল লাগছে না আগে। গাড়িটা ক্যাম্পের সীমানায় থামল। এবার আমি দেখলাম এটা একটা বট কালো এসইউভি ছিল, কাচগুলো এত কালো যে ভেতরের কিছুই দেখা যাচ্ছিল না। আমার হার্টবিট বেড়ে গেল। অনির্বাণ গাড়ির কাছে গেল। ড্রাইভারের দিকের দরজা খুলল এবং একজন স্থানীয় আরব পোশাকে সজ্জিত ব্যক্তি নামল। সে অনির্বাণের সাথে কিছু কথা বলল। তুমি যাও দেখো কি হচ্ছে, আমি অঙ্কিতকে বললাম। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়।
ঢাকায় ভাড়া বাসায় থাকবি সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে, রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা ৩তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স ৪০-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। ৩ বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। ১ সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম ১,০০০ টাকা। রাকিবের পকেটে ৫ টাকা ছিল। বাকি ৫ টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম ৩ মাস ভাড়া লাগবে না আগে। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল ৫টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে ৩ দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র ২ জন। ছাত্রছাত্রী প্রায় ১৫০। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল।
মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হলো জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো।
তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয়। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা।
রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে ৩৫,০০০ টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। ৩৫,০০০ টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল। আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ। আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,০০০ টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,০০০ টাকা।
মিথিলা এখন মেডিকেল কলেজের ৩য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই ৩ বছরে প্রায় ১০ লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে ২ বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও ৫ লক্ষ টাকা। মোট ১৫ লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। ৬ মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০, তৃতীয় মাসে ২০০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল, জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল।
একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব। মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ? আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও উ। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে। টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি উ। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না ই। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার উ। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়। এটা আমাদের সবার জয়। সত্যের জয় উ। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে। পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব উ। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিন। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল, জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার?
সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গ। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গ। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক। কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গ। রাকিব মাথা নাড়ল। না। আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে।
তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লাল কুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না। তুমি আমার শক্তি ছিলে। আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।